মাননীয় সদস্য শ্রী নওশাদ সিদ্দিকীকে আমি বলার জন্য অনুরোধ করছি, আপনার সবাই 5 মিনিট। 5 না 7 স্যার? না, আজকে আর দেব না, আজকে ঢুকে গেছে। Honorable Speaker, sir, Bill number 18 of 2026, the Howrah Municipal Corporation Second Amendment Bill 2026 এর উপরে বলতে দেওয়ার জন্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1980 সেকশন 5 এ চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। 50 জন কাউন্সিলরের জায়গায় 68 জন করা হচ্ছে। স্যার, এখানে অনেক প্রশ্ন থেকে যায়। দীর্ঘদিন ধরে হাওড়ায় নির্বাচন হয়নি। 2013 সালে লাস্ট নির্বাচন হয়েছিল, ডিসেম্বরের 10ই ডিসেম্বর 2018 সালে এর পিরিয়ড শেষ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে প্রশাসক বসিয়ে এর কাজকে উত্তরানো হচ্ছিল। কিন্তু আমার এখানে সরাসরি প্রশ্ন বা জানতে ইচ্ছে করছে, হাওড়া নির্বাচন কবে হবে? কারণ এই হাওড়ার কলকাতার পশ্চিম পার্শ্বে হলেও এড়িয়ে যাওয়া যায় না। এই হাওড়া শহরের ইতিহাস দেখলে দেখা যাবে প্রায় 500 বছরের ইতিহাস। 1862 সালে এই পৌর এলাকা তৈরি হয়। 1864 সালে ডিসেম্বরের 1 তারিখে 11 জনের কমিটি নিয়ে প্রথম বোর্ড মিটিং হলেও নির্বাচনে অংশগ্রহণ করে 1884 সালে সরাসরি মানুষজন। তাই একটা সুদীর্ঘ ইতিহাস আছে। আমরা জানি হাওড়া শহরের ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য একটা সময় পূর্বের শেফিল্ড বলে একে ঘোষণা করা হয়েছিল, ভারতের গ্লাসগো বলে একে আখ্যায়িত করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, এখন ওখানে নাগরিক যন্ত্রণায় মানুষ পরিস্থিতিতে নাগরিকরা এখন অতিষ্ঠ হয়ে গেছে। একদিকে সুয়ারেজ সিস্টেম, ড্রেনেজের অব্যবস্থা, উল্টো দিকে স্যার ওখানে যেভাবে নিকাশি না থাকার জন্য এবং বর্জ্য যে দুরবস্থায় আছে এলাকার মানুষ অতিষ্ঠ। তাছাড়া আমি সময় স্বল্প কয়েকটি হাওড়ার মানুষের নাগরিকদের কয়েকটি যন্ত্রণার কথা আমি উল্লেখ করতে যাই। প্রথম প্রশ্ন স্যার, নাগরিকদের হাওড়ার নির্বাচন কবে হবে? দ্বিতীয় প্রশ্ন স্যার, যে হাওড়ার মানুষের সব থেকে বড় যেটা যন্ত্রণা সেটা হচ্ছে জলবদ্ধতা। কারণ আমরা দেখেছি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন নিজস্ব সুয়ারেজ অ্যান্ড ড্রেজিং ডিপার্টমেন্টের প্রথম ঘোষণাতে প্রধান কাজ ছিল সুয়ারেজ লাইন ক্লোজিং এর কারণে যে জল প্রতিরোধ করা। এজন্য জেট কাম সেকশন মেশিন এবং বাকেট মেশিন এর ব্যবহারের কথা HMC নিজে ঘোষণা করে। কিন্তু এই ঘোষণা করলেও এখনো দেখলে দেখা যাবে অল্প বৃষ্টিতেই হাওড়া জলমগ্ন অবস্থায় থাকে। স্যার, আমরা দেখেছি একটা রিপোর্টে যে 2024 সালে এই দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য 4.7 কোটি টাকা ব্যয় করে একটি মাস্টার প্ল্যানের কথা বলা হয়েছিল। তার অগ্রগতি কিরূপ আজকে হাওড়ার মানুষ জানতে চায়। চতুর্থ যে প্রশ্নটা হাওড়ার মানুষ জানতে চায়, এই জলবদ্ধতার কারণে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দোকান ঠিক করে খুলতে পারে না, ছোটখাটো ব্যবসায়ীরা যারা তারা দোকান খুলতে পারে না, সমস্যা হয়। এর ফলে আরবান ইকোনমিকে একটা শক হয়। তাই এই সমস্যার সমাধানের জন্য কি পদক্ষেপ নিচ্ছে মাননীয় মন্ত্রী মহাশয়, এটাও জানতে চাইছে। চতুর্থ স্যার যে প্রশ্নটা জানতে চাইছে হাওড়ার মানুষ, সব থেকে অন্যতম কঠিন যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড। আমরা জানি স্যার প্রায় 100 একর জমির ওপরে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলো, এনক্রোচমেন্টের কারণে এখন সেটা 50 একরে এসে দাঁড়িয়েছে। ফলে এই দুরবস্থা থেকে কাটিয়ে উঠবে কিভাবে? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বেলগাছিয়ার লেগেসি ওয়েস্ট নিয়ে সময়বদ্ধ পরিবেশের কথা নির্দেশ দিয়েছে। সুতরাং এই যে দুরবস্থাগুলো আছে এর থেকে কাটিয়ে ওঠা অবশ্যই দরকার। অন্যথায় শুধুমাত্র 50-এর জায়গায় 68 জন বিধায়ক দিয়ে এই সমস্যার সমাধান হবে না। কারণ নাগরিক তার জল নিকাশির সমস্যা কাকে জানাবে? নাগরিক তার পানীয় জলের সমস্যা কাকে জানাবে? নাগরিক তার রাস্তাঘাটের সমস্যা কাকে জানাবে? নাগরিক তার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে যতটা প্রশ্ন করতে পারবে, কোনো প্রশাসককে লাগিয়ে দিলে সেখানে অতটা করতে পারে না। তাই স্যার, প্রশাসনিক ব্যবস্থা সাময়িক সমাধান হতে পারে, দীর্ঘকালীন গণতান্ত্রিক সমাধান ব্যবস্থা কোনো মতেই প্রশাসনকে দেওয়া যায় না। তাই আমি অনুরোধ করব যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। তার জন্য দ্রুততার সাথে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন করাও।
ধন্যবাদ স্যার। ধন্যবাদ মাননীয় সদস্য।